তাদেরকে উপস্থিত করা হোক, হাজির করা হোক সামনে, তাদেরকে আমরা জেলে ঢোকাতে চাই। এমন সময় শাসক দলের একজন নেতা স্টুডিওতে বসে লাইভ ইন্টারভিউতে বলছে, আমি জানি আমাদের দলের একজন মন্ত্রী আছে যে 7.5 লাখ টাকা দিয়ে একটা চাকরি বিক্রি করেছে। এরপরে কি হওয়া উচিত ছিল? এইটা হওয়া উচিত ছিল না যে ইন্টারভিউ শেষ করে কুণাল ঘোষ ওই স্টুডিও ফ্লোরের চৌকাট ডিঙিয়ে বাইরে পা রাখতে পারলো কি পারলো না, ওর কাছে এবিপি আনন্দর লোকেরা এসে বলবে, স্যার আপনার জন্য সিবিআই অফিসাররা বাইরে ঘরে বসে আছে, চা খাচ্ছে, যান দেখা করুন। ওকে সিবিআই ওখান থেকে নেবে, গাড়িতে তুলবে, নিচে গাড়ি দাঁড়িয়ে থাকবে এবিপি আনন্দ স্টুডিওকে ঘিরে, গাড়িতে তুলবে, সোজা নিজাম প্যালেসে নিয়ে যাবে। আমি বলছি না ওকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু অন্ততপক্ষে নিজাম প্যালেসে বসিয়ে বলবে যে আপনি জানেন মমতা ব্যানার্জির গভর্নমেন্টে ক্যাবিনেটের একজন মন্ত্রী যে 7.5 লাখ টাকা দিয়ে একটা চাকরি বিক্রি করেছে, নাম বলুন, এক্ষুনি ওই মন্ত্রীর নাম বলুন। নাম বলবে, সেই মন্ত্রীর বাড়িতে গাড়ি যাবে, চুলের মুঠি ধরে বার করে এনে জেলের ভেতর ঢোকাবে সিবিআই। এইটা হওয়া উচিত ছিল কি ছিল না আপনারা বলুন? এর উত্তর দেওয়ার দায় কোনো সিপিএম এর সমর্থকের নয়, এর উত্তর দেওয়ার দায় কোনো কংগ্রেসের সমর্থকের নয়, এমনকি কোনো তৃণমূল কংগ্রেস সমর্থকেরও দায় নয় এটার উত্তর দেওয়া। যারা ভরসা করছেন সিবিআইকে, যারা ভরসা করছেন বিজেপিকে, আপনারা বুকে হাত রেখে বলুন এইটা হওয়ার কথা ছিল কি ছিল না? তার বদলে কি হচ্ছে? হেমন্ত সোরেনের মতো একজন মুখ্যমন্ত্রী, আমাদের দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী, তিনি জেল খাটছেন। অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন মুখ্যমন্ত্রী। বিজেপি কংগ্রেসের পরে একটা মাত্র পার্টি আছে আমাদের দেশে যারা একটার বেশি রাজ্যে সরকার চালায়, সেই পার্টির মাথা অরবিন্দ কেজরিওয়াল। আজ দুপুরে বেল পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে, তিনি জেল খাটলেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ার আগে এদের দুবার ভাবতে হচ্ছে না? আর কোথাকার মমতা ব্যানার্জির গভর্নমেন্টের 2 টাকার একটা মন্ত্রী, সে টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে, তার নিজের দলের লোক দাঁড়িয়ে বলছে, তারপরও 1 তারিখ থেকে আজ 10 তারিখ হয়ে গেল, একটা বারের জন্য প্রশ্ন করা হলো না, জিজ্ঞেস করা হলো না। বলুন তোরা তদন্ত হচ্ছে, তদন্তের নামে ছেলে খেলা হচ্ছে। এটা কদিন চলবে বলুন তো এই জিনিস? দিনের পর দিন এই চলবে, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আর যদি সত্যি সত্যি এদের বিহিত না করা গেছে, জেলে না ভরা গেছে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে আমরা 100টা মিটিং করতে পারি, মিছিল করতে পারি, গালাগাল দিতে পারি, ধর্ণা দিতে পারি, এটা জীবনে চুরি করা বন্ধ করবে বলুন তো? গালাগাল খেয়ে চুরি করা বন্ধ থাকলে কবে বন্ধ করে দিত? তৃণমূলের নেতাগুলোকে আপনারা দেখছেন, একটা এমন চোর, মানে এগুলো যতদিন বেঁচে আছে তো চুরি করবেই। এগুলো দেখবেন মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তবু চুরি করা বন্ধ করবে না। কি হবে এদেরকে নিয়ে মিটিং মিছিল করে, যদি না যার যে শাস্তি পাওয়ার কথা ছিল সে সেই শাস্তিটা পায়, জেলে না ঢোকানো হয় যদি? তাই আপনাদের কাছে আবেদন করছি, সিবিআই কে, ইডি কে কোনো কাজ করতে হতো না। যেদিন 2012-13 সালে সারদা তদন্ত শুরু হয়েছিল, আমরা গেছিলাম, লড়াই করেছিলাম, বিকাশ ভট্টাচার্য লড়াই করেছিলেন, তদন্তের নির্দেশ নিয়ে এসেছিলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে। এমন নয় যে আমরা ইডি কে, সিবিআই কে বিরাট মহাপুরুষ মনে করি, কিন্তু আমরা জানতাম চুরি করেছে তৃণমূলের রাজ্যের নেতারা, মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে কিছু করবে না, বাইরে থেকে লোক আনতে হবে। আমরা সিবিআই তদন্ত নিয়ে এসেছিলাম, সিবিআই কে কিচ্ছু করতে হতো না। খালি যদি সিবিআই নিজের সংবিধান প্রদত্ত দায়িত্বটুকু পালন করত, তাহলে আজকে পিসি ভাইপো সহ গোটা তৃণমূল জেলের ভেতর থাকতো। তা না করে আজকে ওরা মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি। মার খাচ্ছেন বিজেপির কর্মীরা। আজকে শুধুমাত্র নিয়োগের মামলা, সারদার মামলা, নারদার মামলা চাপা পড়ে গেছে তা তো নয়। 2021-এর পরে আপনারা জানেন যেরকম বামপন্থীদেরকে আক্রান্ত হতে হয়েছে, এলাকায় এলাকায় বিজেপিরও পার্টি অফিস পুড়েছে, বিজেপির কর্মীরাও আক্রান্ত হয়েছে। আপনারা জানেন সিবিআই তদন্ত শুধুমাত্র সারদা, নারদা আর টেট এসএসসি নিয়ে হচ্ছে না, পোস্ট পোল ভায়োলেন্স, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়েও 2021 সাল থেকে সিবিআই তদন্ত করছে। বলুন তৃণমূলের কোন নেতা জেলে গেছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করিয়েছে একটা লোককে, সে বামপন্থী হতে পারে, কংগ্রেস সমর্থক হতে পারে, বিজেপি সমর্থক হতে পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করেছে। এই ঘটনা ঘটেছে কলকাতায়। অভিজিৎ বলে এক বিজেপির কর্মী, সে ফেসবুক লাইভ করে বলছে যে আমার বাড়ির দিকে ওরা এগিয়ে আসছে, আজকে রাত্রিবেলায় আমাকে ওরা খুন করবে, এবং সত্যি সত্যি সেই দিন রাত্রিবেলা তাকে খুন করা হলো। ফেসবুক লাইভ করে একটা লোক বলছে আমাকে একটু পরে ওরা খুন করবে, এবং সত্যি সে খুন হলো। পরেশ পালের লোকেরা গিয়ে খুন করলো, সেই পরেশ পাল মাথা উঁচু করে এখন ঘুরে বেড়াচ্ছে, সুদীপ ব্যানার্জির হয়ে প্রচার করছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। ভোট পরবর্তী সন্ত্রাসে এমনকি বিজেপির যে লোকেরা প্রাণ হারিয়েছে, তাদের জন্য পর্যন্ত সিবিআই যে অপরাধী তাদেরকে জেলে ঢোকায়নি। কি করবেন এদেরকে আর ভোটটা দিয়ে? আর মাঝখান থেকে হয়েছে কি, ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে এখন রাহুল গান্ধীকে বলছে শাহজাদা, বলছে বংশবাদ। আর আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা নাকি সেই বংশবাদকে সাহায্য করছি। দেখুন আমাদের অতি বড় শত্রুও জানে কমিউনিস্ট পার্টির আপনি 10টা সমালোচনা করতে পারেন, সেগুলো ঠিক হতে পারে সমালোচনা, কিন্তু আর যাই হোক না কেন আমাদের পার্টিতে না কোনোদিন আমরা
কোনো বংশবাদকে, কোনো রাজতন্ত্রকে প্রশ্রয় দিয়েছি, না কখনো নিজেরা সেই কাজ করেছি। আমাদের অতি বড় শত্রু কথা বলতে পারে না। কিন্তু বলুন তো, বংশবাদ খালি রাজনীতিতে হয়? এক তো বিজেপির বংশবাদ রাজনীতিতে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের রাজ্যে এই পাশের কেন্দ্র কৃষ্ণনগর, কোত্থেকে একটা জোগাড় করেছে রাজমাতা। কোন রাজার মাতা ভগবান জানে, সে নাকি রাজমাতা। কোথায় ত্রিপুরার একটা কোত্থেকে জোগাড় করেছে, কোথায় গোয়ালিয়র, কোথায় তার গুজরাট, কোথায় রাজস্থান। ঘুরে 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 যেখানে 300 বছর 400 বছর আগেকার কোথাকার রাজা সব মরে ভূত হয়ে গেছে, পাট চুকে গেছে, ধরে ধরে এনে তাদের বংশধরদেরকে ভোটে দাঁড় করিয়ে বলছে এই রাজমাতা, ও রাজপিতা, ও রাজভ্রাতা, ওদেরকে ভোট দাও। নতুন করে ভারতের রাজতন্ত্র ফিরিয়ে আনছে। এবং খালি রাজনীতি বলে নয়, যেটা আমি বলছিলাম, বংশবাদ তো খালি রাজনীতিতে হয় না। চিন্তা করুন তো, এই যে অমিত শাহ ছেলে জয় শাহ, বিসিসিআই সেক্রেটারি, সৌরভ গাঙ্গুলির মতো একজন ক্রিকেটার আমাদের দেশে ভারতের ক্রিকেটের জন্য সে কি না করেছে, তাকে বিসিসিআই থেকে বাদ দিয়ে দিল। আর অমিত শাহ ছেলে জয় শাহ জীবনে কোনোদিন পাড়া স্পোর্টসে কমলা লেবু ছাড়া আর কিছু পেয়েছে বলে মুখ দেখে মনে হয় না, তাকে নিয়ে গিয়ে রেখে দিয়েছে বিসিসিআই সেক্রেটারি করে। বলুন তো এটা বংশবাদ নয়? কোন বিজেপির সমর্থক আছেন বলুন তো যিনি মনে করেন ক্রিকেট খেলায় যোগ্যতার জন্য জয় শাহ ওই জায়গায় বসে আছে? এই আপনাদের কাছে আবেদন করছে, একচেটিয়া ভাবে মিডিয়াকে কিনে, ক্ষমতাকে কিনে, ওদের যে একচেটিয়া শাসনতন্ত্র চলেছে, তার প্রতিবাদে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। নতুন সরকার আমরা তৈরি করতে চাই। তৃণমূল খালি চোর, বিজেপি খালি দাঙ্গাবাজ বলে ওদেরকে হারাতে হবে তাই নয়। আমরা সুযোগ পেলে ডক্টর সুকৃতি ঘোষাল হতে পারেন, ডক্টর কমরেড নীরব খান হতে পারেন। আমরা সুযোগ পেলে কতগুলো কাজ আমরা করতে চাই। যদি সুযোগ আসে নতুন সরকারে অংশগ্রহণ করার, তাহলে সরকারে অংশগ্রহণ করে, যদি সরকারে অংশগ্রহণ করার সুযোগ না হয় তাহলেও পার্লামেন্টে দাঁড়িয়ে কতগুলো আওয়াজ আমরা তুলতে চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমাদের প্রথম কথা, আপনারা জানেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে, কিন্তু ওই সুপ্রিম কোর্ট তার 3 বছর আগে 2016 সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতন দিতে হবে। আজ অব্দি মোদি চাইলে পারত, একার সরকার ছিল, আজ অব্দি সেই আইন পাস হয়নি। আজকে চারদিকে তাকিয়ে দেখুন, চাকরি বলে কোনো কিছু নেই, পার্মানেন্ট চাকরি বলে উঠে গেছে। পার্মানেন্ট চাকরি, চাকরি মানেই কন্ট্রাকচুয়াল চাকরি, ক্যাজুয়াল চাকরি। পশ্চিমবঙ্গ সরকারে দেখবেন পুলিশের জায়গায় সিভিক ভলেন্টিয়ার, স্কুলে শিক্ষকের বদলে প্যারা টিচার, তার পঞ্চায়েতে পুরসভায় ক্যাজুয়াল স্টাফ, কন্ট্রাকচুয়াল স্টাফ। কেন্দ্রের সরকারের রেল থেকে শুরু করে ব্যাংক, বিএসএনএল সব জায়গায় কন্ট্রাকচুয়াল। এমনকি সেনাবাহিনী, যে সেনাবাহিনী সেখানে পর্যন্ত কন্ট্রাকচুয়াল, পার্মানেন্ট সৈন্য নেই, ভাড়াটে সেপাই, অগ্নিবীর। দেশের জন্য প্রাণ দিতে যাবে, 4 বছরের জন্য বর্ডারে দাঁড়িয়ে থাকবে প্রাণ হাতে নিয়ে একটা লোক, ঘর দোর ছেড়ে জীবন দিতে যাবে দেশের জন্য। হয় ওপার থেকে একটা গুলি উড়ে আসবে, বুকে লাগবে, বরফের ওপর মরে পড়ে থাকবে, 3 দিন পরে কফিনে করে বাড়ি ফিরবে বডি। আর যদি বেঁচে ফিরতে পারে তাহলে তার পরিণতি কি হবে? দেশের জন্য প্রাণ দিতে গেছিল দেশের যে সন্তান, তাকে বাকি জীবনটা এটিএম কাউন্টারের বাইরে টুল পেতে সিকিউরিটি গার্ড হয়ে জীবনটা কাটাতে হবে। কি না অগ্নিবীর। বেসরকারি ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল চাকরি, পার্মানেন্ট বলে কিছু নেই। আজকে কাজ আছে তো কালকে থাকবে না, ছাঁটাই। 2 দিন শরীর খারাপ হয়ে বসে থাকবেন বাড়িতে, পরের দিন গেলে শুনবেন কাজ চলে গেছে। আমরা বলছি, আমরা জিতে গেলে, আমরা সরকার তৈরি করতে পারলে, আমরা পার্লামেন্টে আমাদের কথা নিয়ে পৌঁছতে পারলে, আমাদের প্রথম দাবি হবে, প্রথম কাজ হবে সুপ্রিম কোর্টের রায় মেনে আমাদের দেশে সম কাজে সম বেতনের আইন পাস করানো। কন্ট্রাকচুয়াল চাকরি পার্মানেন্ট হবে, প্রত্যেককে স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনা হবে। বিজেপি আপনাদেরকে বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে প্রদীপ জ্বালাতে। যদি আমরা জিততে পারি, বছরে খালি একদিন রাম মন্দির উদ্বোধনের দিন নয়, বছরে 365 দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে। কর্মসংস্থানের প্রদীপ, নিশ্চয়তার প্রদীপ, নিরাপত্তার প্রদীপ আপনার বাড়িতে জ্বলবে। 2 নম্বর কথা, আপনারা জানেন কমরেড জ্যোতি বসু 77-এ সরকার তৈরি করার পরে 78 সালে যে কাজ বাংলায় করেছিলেন, 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশুনো, প্রথম সুযোগে দেশের মাথায় গিয়ে